না, চাকরি গেল না। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি গেল না। চাকরি খারিজের যে অর্ডারটা করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেটাকে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করেছে। ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ যেটা বলেছে সেটা হচ্ছে যে 9 বছর চাকরি করার পরে এই সময়ে চাকরি বাতিল করলে তার প্রভাব পরিবারে পড়বে। সেই জন্য এই যে রায় যেটা দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটাকে খারিজ করা হলো। দর্শক, আমি একটু আগে মানে এই রায়টা সামনে আসার পরেই আমি ফোনে ধরেছিলাম প্রাক্তন বিচারপতিকে যে আপনি যে রায়টা দিয়েছিলেন তো সেটাকে তো ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল, তো আপনি কি বলবেন? তো দর্শক, আমার সঙ্গে কি কথা হয়েছে আগে একটু শুনুন, তারপরে ব্যাখ্যাতে আসছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ বাবু, আপনি যে রায় দিয়েছিলেন 32,000 চাকরি বাতিলের যে বিষয়টা, সেটা তো ডিভিশন বেঞ্চ আজকে খারিজ করলো, কি বলবেন? এই সম্পর্কে কি বলবো? এই সম্বন্ধে তো আমার কোনো মতামত দেওয়ার অধিকারই নেই। ডিভিশন বেঞ্চ যা ভালো মনে করেছে, শুনেছে সকলকে, সেটাই করেছে। ডিভিশন বেঞ্চের বক্তব্য যে 9 বছর চাকরি করার পর এখন চাকরি বাতিল করলে পরিবারে বিরূপ মানে প্রভাব পড়বে একটা। ডিভিশন বেঞ্চে সেরকম মনে হয়েছে, সেই জন্য সেটা বলেছেন। তো এ সম্পর্কে তো আমার ডিভিশন বেঞ্চ সম্বন্ধে আয়ের সম্বন্ধে আমার মন্তব্য করার কিছু নেই। মানে তাহলে দুর্নীতিটার থেকেও মানে আফটার ইফেক্টটা বেশি ভাবালো ডিভিশন বেঞ্চকে। সেটা ডিভিশন বেঞ্চ যদি মনে করে যে হ্যাঁ এইভাবেই মানুষকে রক্ষা করতে হবে, তাহলে ডিভিশন বেঞ্চ ঠিকই করেছে বলবো। আমি মনে করেছিলাম যে দুর্নীতি যারা করেছে, চাকরি যেভাবে বিক্রি হয়েছিল, সেই পুরো সিস্টেমটাকেই আমি বিসর্জন দিতে চেয়েছিলাম এবং দিয়েছিলাম। এই ডিভিশন বেঞ্চ যা ভালো মনে করেছে। আপনি কি হতাশ এই রায়ে? না না না, আমার ইনফ্যাক্ট কোনো রিয়াকশনই নেই। ডিভিশন বেঞ্চ তো তার নিজের রায় দেবেই, তাই না? কিন্তু এবার তো আপনাকে কটাক্ষের মুখে পড়তে হবে, শাসক তো বলবে আপনি যে রায় দিয়েছেন সেটা খারিজ। বলবে তো কি হবে? বলবে এমনিতেই তো আপনাকে উদ্দেশ্য করে শাসক যেভাবে দাগে, এবার মনে হয় আরেকটা যেন কোথাও অস্ত্র পেল। সে পাক, যদি শাসক মনে করে এটা তার হাতে অস্ত্র, সে সেটা ব্যবহার করবে, নিশ্চয়ই করবে। আপনার কথা মনে হয়েছে যে দুর্নীতি দমন করতে গেলে কোথাও কঠোর সিদ্ধান্ত নিতে হয়, সেজন্য হয়তো আপনি সেটা আমার সবসময় মনে হয়, এখনো মনে হয়। তো সেখানে আমার মতে আমি যেটা করেছিলাম, যেটা আমার কাছে ফুটে উঠেছিল যে দুর্নীতি, হয়তো সবাই দুর্নীতিগ্রস্ত নাও হতে পারেন, কিন্তু এই ফাঁকে তো দুর্নীতিগ্রস্ত যারা, তারা তো একেবারে বেঁচে গেলেন অন্যদেরকে ঢাল করে দিয়ে। নিশ্চয়ই। দেখে ঠিক আছে, ডিভিশন বেঞ্চ যখন বলেছে তখন এই বিষয়ে আমার আর কোনো মন্তব্য করা উচিত নয়। ওকে, অসংখ্য ধন্যবাদ অনলাইনে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, শুনলেন প্রাক্তন বিচারপতি যিনি খারিজ করে গিয়েছিলেন, তার রিয়াকশন। নিশ্চয়ই বুঝতে পারছেন তার কি মানে মনের অবস্থা, নিশ্চয়ই বুঝছেন আপনারা। সবটা তো হয়তো উনি বললেন না, ভাষাতে বললেন না, কিন্তু আমরা বুঝতে পারছি। দেখুন, ওনার যেটা বক্তব্য, যেভাবে দুর্নীতি হয়েছে, এবং শুনেওছেন যখন সব হিয়ারিং পর্ব চলছিল, কত 16-17 রকমের দুর্নীতি হয়েছিল। 16-17 রকমের নিয়ম ফলো করা হয়নি, যাচ্ছে তাই কাণ্ড, যা ইচ্ছে তাই করা হয়েছিল। তো সেই জন্য বিচারপতি ভেবেছিলেন যে এই যা সব দেখছি এ কী করে আলাদা করা যাবে, বড় একটা ফ্রেশ সিলেকশন করা হোক, যারা যোগ্য তারা যোগ্যতার মাপকাঠিতে আবার উত্তীর্ণ হয়ে যাবেন, যারা অযোগ্য তারা তাদের চলে যাবে। তো একটা ভাবনা থেকে উনি হয়তো করেছিলেন, কিন্তু ডিভিশন বেঞ্চ অন্য ভাবনা ভেবেছে যে এত দিন চাকরি করা, তারপর চাকরি চলে গেলে পরিবারে বিরূপ একটা প্রভাব পড়বে, সেই জন্যে বহাল রেখে দিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায়টা ছিল সেটাকে খারিজ করে দিল।
অভিজিৎ বাবু বলছেন যে ডিভিশন বেঞ্চ যেটা ভালো মনে করেছে, আমি আর কি বলবো। তবে যেটা মানে আমরাও বলতে চাই যে এতে যেটা হলো, যারা দুর্নীতিগ্রস্ত তারা এখন ড্যাং করবে আর কি, ড্যাং করবে, লাফাবে। আর সে সঙ্গে শাসক শিবির তারাও তো লম্ফঝম্প করবে। অবশ্যই দেখবেন, আমি কালকেই বলে রেখেছি, যদি এই রায় খারিজ হয়ে যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে দেখবেন কত কটাক্ষ মানে উড়ে আসবে। সে কুণাল ঘোষ থেকে শুরু করে দিদিমণি থেকে শুরু করে কত কি, মানে ওনার সব অবজারভেশন, সব জাজমেন্টকে একেবারে জিরো করার চেষ্টা করা হবে। মানে সব ভুল এরকম একটা প্রমাণ করার চেষ্টা হবে। কিন্তু আমরা যারা বুঝি তারা তো জানি, শুধু এটা তো না, আরও তো অনেক তো রায় উনি দিয়েছেন, সেগুলো ফিরে ফিরে এসছে, কখনো ডিভিশন বেঞ্চ, কখনো আর সুপ্রিম কোর্ট, ফিরে ফিরে এসে উনি যে দিকটা ধরিয়েছিলেন সেইগুলি কিন্তু প্রমাণ হয়েছে। এই যে বিষয়টা, এটাও যদি ঠিক করে আবার নতুন করে তদন্ত হয় সব মিলিয়ে, দেখবেন যে বিষয়গুলো উনি ধরার চেষ্টা করেছিলেন সেগুলি উঠে আসবে। কিন্তু ডিভিশন বেঞ্চ অন্য আঙ্গিকে ভেবেছে, অন্য ভাবনা ভেবেছে। সকলের চাকরি কেন যাবে, যারা দুর্নীতিগ্রস্ত তাদের জন্য অন্যদের যদি চলে যায় তখন কি হবে, এইসব ভাবনা আর কি ভেবেছে ডিভিশন বেঞ্চ। কিন্তু আলাদা কি করা যাচ্ছে, আলাদা কি করা গেছে, আলাদা কি করতে চেয়েছে শাসক সরকার? শাসক সরকার কি চায় সবসময়, যে যারা যোগ্য তাদেরকে ঢাল করে বাকি সবাইকে উতরে দেওয়া, অযোগ্যদেরকে উতরে দেওয়া। কারণ একসঙ্গে সব মিশিয়ে রেখে দেবো, আলাদা করব না, ফলে যারা যোগ্য তাদের তো চাকরি বাদ দিতে পারবে না, আর তাদের সঙ্গে অযোগ্যদেরকে আলাদা করব না, ফলে কাউকেই বাদ দিতে পারবে না। এই হচ্ছে শাসকের পলিসি, যে যোগ্য অযোগ্য সব মিশিয়ে রেখে দেবো। একজন যোগ্যরা যদি চাকরি চলে যায়, আমরা বলবো এটা কি বিচার হলো, যোগ্য কেন চাকরিচ্যুত হবেন, দরকার হলে অযোগ্যদেরকে ব্যবস্থা নিতে পারেন, যোগ্য কেন চাকরিচ্যুত হবেন? আরে অযোগ্য যোগ্য আলাদাই তো করা যাচ্ছে না, আপনারা এমন সব করেছেন। আর তাছাড়া পুরো সিস্টেমটা তো ফ্রড হয়েছে, পুরো সিস্টেমটাতে। এখানে তো 17 রকমের কারণ দেখছিলাম। যেভাবে নিয়োগ প্রসেস হয়েছে সিস্টেমটাই ঠিক ছিল না, হ্যাঁ এটুকু বলবো, সিস্টেম ঠিক না থাকার কারণে অনেক যোগ্য কবলে পড়েছেন। আমরাও কখনো চাই না যে তাদের চাকরি পুরোপুরি চলে যাক, পুনর্নিয়োগ হলে তারা যাতে নিয়োগের সুযোগ পান সেই ব্যবস্থা যেন করা হয়। তারা মানে সরকারটাই তো ফ্রড, মানে সরকারটাই তো একটা মানে এইরকম ফাঁদ পেতে তাদের করে গেছে না। তো তার কবলে অনেক যোগ্য মেধাবী ছেলেমেয়েরা পড়ে গেছেন। তারা চাকরি পেয়েছেন, মেধার নিরিখে নতুন করে নিয়োগ হলে হয়তো তখনও তারা চাকরি পেতেন। তারা হয়তো তারা হয়তো ওই টাকা পয়সা দিয়ে চাকরিটা পাননি, সবাই তো টাকা পয়সা দিয়ে পাননি, ম্যাক্সিমাম টাকা পয়সা দিয়ে এসছে বলে যেটা খবর আছে। তো তার মধ্যে যারা মেধার ভিত্তিতে পেয়েছেন কিছু মানুষ, কিছু ছেলে মেয়ে, তাদের চাকরিটাও চলে গেলে সেটা অবশ্যই খারাপের ব্যাপার। কিন্তু তারা তো যোগ্য মেধাবী, তো তাদের একটা সুযোগ থাকে চাকরিটা পেয়ে যাওয়ার, একটা সুযোগ থাকে। কিন্তু এটা যেটা হলো, সকলকে বহাল রেখে দিয়ে, যেটা আমি দর্শক বলতে চাইছি, যারা দুর্নীতি করে চাকরিটা পেয়েছেন, টাকা পয়সার বিনিময়ে চাকরিটা পেয়েছেন, তারা ড্যাং করবেন, আর যারা টাকা পয়সা নিয়ে চাকরিটা দিয়েছেন তারাও ড্যাং করবেন। ফলে দুর্নীতির যে বিষয়টা না, যেটাকে দমন করার জন্য একটা চেষ্টা হচ্ছিল, জ্বরকে উফরে ফেলার, সেখানে আমার মনে হয় কোথাও একটা আঘাত হলো। দেখুন, ডিভিশন বেঞ্চ তার ভাবনা থেকে করেছে, আমরা তো জাজমেন্ট নিয়ে তো কিছু বলতে পারবো না, কিন্তু আমরা মানুষ, আমাদের মনে একটা রিয়াকশানে আমরা কি চাই? আমরা চাই দুর্নীতি মুক্ত একটা সমাজ। দুর্নীতিগ্রস্ত এখন মানে একেবারে যেটা হয়ে রয়েছে, দুর্নীতি মুক্ত একটা সমাজ আমরা চাই। তো সেই জন্যে বিচার ব্যবস্থাকে অনেক বেশি আঁটাসাঁটো ইত্যাদি আমরা দেখতে চাই। দেখুন, এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম দিকে যে কথাগুলো বলতেন, সেগুলোও তো তুড়ি মেরে উড়িয়ে দিত শাসক, উড়িয়ে দিত না, তুড়ি মেরে উড়িয়ে দিত, যা তা করে বলা শুরু হয়ে যেত। তারপর পার্টিতে জয়েন করার পর তো আরও অনেক কিছু বলার সুযোগ পেয়ে গেছে। কিন্তু আবার বলছি, প্রাক্তন বিচারপতি যা সব কথাগুলো বলে গিয়েছিলেন, সব কি ফেক, সব কি ভুয়ো, সব কি পক্ষপাতিত্বের ব্যাপার, নাকি প্রত্যেকটাই প্রায় ভ্যালিড কথা বলে গেছেন? হ্যাঁ, আর এখানে একটা রায় ডিভিশন বেঞ্চ হয়তো আবার বলছি কোনো ভাবনা থেকে করেছে, তার জন্য কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সব মানে তিনি অযোগ্য হয়ে গেলেন, তিনি বিচার করতে পারেননি, এটা বলবে? আমি জানি শাসক অনেক কথা বলবে, তার সময় আগে থেকে আমি চিনি, তো সেই জন্য আমি কথাগুলো বলে রাখছি, বলবে, অনেক কিছু বলবে। কিন্তু আমরা যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চিনি, তারা আমরা জানি, বুঝি, সৎ মানুষ একজন। উনি এই ঢাকি সমেত বিসর্জনের চেষ্টা করে গেছেন, অনেক চেষ্টা করে গেছেন, সবটা করে উঠতে পারেননি, কিন্তু যেটা দেখিয়ে গেছেন সেটাও অনেকে দেখাতে পারেননি। তো এবং এসএসসিতে এখনও তো ব্যাপারটা চলছে, আপনারা দেখছেন,
এখন তো জাস্টিস সিনহা উনি দেখছেন ওনার বেঞ্চে বিষয়টা, সেখানে তো কত কিছু উঠে আসছে। তো প্রাথমিকে এই বিষয়টা যেটা হলো, এখন দেখব পরবর্তী ধাপে, এখন তদন্ত নাকি চলবে বলা হয়েছে। এখন সেই তদন্তে চালিয়ে রেখে কি হয়, তাতে তদন্তের কি ইম্প্যাক্ট হয় সেটা আমরা পরে বুঝবো। তবে আবারও বলছি, যেটা বুঝলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কণ্ঠ শুনে, সব কথা হয়তো উনি বললেন না, কিন্তু ওনাকে আমার কোথাও মনে হয়েছে যে এটা স্বাভাবিক ব্যাপার। উনি যেটা করেছেন সেটা খারিজ হয়ে যাওয়াটা, এটা তো একটা তার মনে কীরকম রিয়াকশন হবে সে তো খুবই নর্মাল ব্যাপার, সবটা হয়তো বলতে হয় না। যাই হোক দর্শক, ওনার প্রাথমিক রিয়াকশন আপনাদেরকে শোনালাম, আর রায় তো শুনেছেন। যারা যোগ্য তারা অবশ্যই, আমি আবারও বলছি যে এই যে আমরা না খুব জটিল অবস্থায় পড়ে যাই, অদ্ভুত লাগে না, যে মানে এমন পরিস্থিতি, আমরাও কেউ চাই না যারা যোগ্য তাদের চাকরিটা চলে যাক, আমরাও কেউ চাই না যারা যোগ্য তাদের চাকরিটা চলে যাক, কিন্তু এমন শাসক, এমন সরকার না সবকে আষ্টে ফিষ্টে এমন বেঁধে রেখেছে যাতে করে যোগ্যরাও বিপদে পড়ে যায়। এই একটা ব্যাপার না। তো সেই জন্য কখনো কখনো কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে, মানে হাইকোর্টকে বা বিচারপতিদেরকে কখনো কখনো কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে যখন শাসকের এই বাদরামিটা দেখতে পাওয়া যায়। কিন্তু সেটাও আবার কখনো কখনো ধাক্কাও খেয়ে যায় হায়ার বেঞ্চে। তো দর্শক বলবেন আপনারা, এখন যা বুঝছি একটাই উপায় আছে আর কি, সরকারটাকে মানে বিসর্জন দিয়ে দেওয়া, ছুঁড়ে ফেলে দেওয়া, নাহলে আর সহ্য করা যাচ্ছে না, জাস্ট সহ্য করা যাচ্ছে না। এত দুর্নীতি, এত কিছু, তারপরেও হচ্ছে গলাবাজি, এবং এই রায়টার সামনে আসার পরেও আমি আবারও বলছি দেখবেন গলাবাজি, একে আর নেওয়া যাচ্ছে না, অসহ্য। দর্শক যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।